হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আমরা পড়ছিলাম লেখচিত্র বা গ্রাফ। আচ্ছা, তাহলে আগের দিনে বলেছি গ্রাফ কি, গ্রাফ কেন আমরা ব্যবহার করে থাকি বা কীভাবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে এই রেখাটা কি? এই রেখাটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকেই আমরা বলে থাকি ওয়াই অক্ষ। আর এটা কি? এক্স ও এক্স ড্যাশ, এটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। এখানে যে কোনো পয়েন্ট থাকবে, এই এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো ধরনের পয়েন্ট থাকলো সেটা সবসময় প্লাস প্লাস হবে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? এক্সটা সবসময় মাইনাস হবে আর ওয়াইটা প্লাস হবে। থার্ড কোয়াড্রেন্টে দুটোই মাইনাস হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্সটা প্লাস হবে, ওয়াইটা মাইনাস হবে। ঠিক আছে। আচ্ছা, কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তার কোটি বা ওয়াই এর মানটা সবসময় শূন্য হবে। ঠিক আছে, আর বিন্দুটার স্থানাঙ্ক কীরকম হবে? এক্স কমা জিরো। ঠিক আছে, আর যদি কোনো বিন্দু ওয়াই অক্ষের ওপর অবস্থিত হয় তাহলে তার ভুজ সবসময় শূন্য হবে, মানে এক্স এর মান সবসময় শূন্য হবে, তাহলে জিরো কমা ওয়াই। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এরপর আজকে কি দেখব? আজকে দেখব যে কোনো সমীকরণ থেকে আমরা কিভাবে সেই সমীকরণটাকে গ্রাফের মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ধরো যে কোনো সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটা কি ধরনের সমীকরণ? এটা হচ্ছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। দুই চল বিশিষ্ট কেন? কারণ দেখো এখানে এক্স আর ওয়াই আছে। ঠিক আছে, দুটো চল আছে। আর একঘাত সমীকরণ এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়াই টু দি পাওয়ার ওয়ান। আমরা সূচকের ক্লাসে পড়েছি যে এক্স টু দি পাওয়ার এন হলে সেটা এন ঘাত হয়, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান হলে ওটা এক ঘাত হবে। ঠিক আছে, বোঝা গেছে? আর এখানে এ বি সি কি? এ বি সি হচ্ছে ধ্রুবক, যেটা চেঞ্জ হবে না। এক্স আর ওয়াই এর মান শুধু চেঞ্জ হবে। ধরো যদি একটা সমীকরণ নিই টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস 16 ইজিক্যাল টু জিরো, তাহলে এটা কি? এটা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, এবং এখানে দেখো এইটা এ, এটা বি, আর এটা সি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে এ বি আর সি এর মান কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ কোনটা হবে? এক্স আর ওয়াই এর মান। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা কি দেখব? এরপর আমরা দেখব যে কোনো মানে অঙ্ক থাকলে সেটাকে আমরা ফার্স্টে সমীকরণটা কিভাবে লিখবো সেটা আগে দেখে নিই। ঠিক আছে, চলো। দেখো বলেছে যে 16 টাকায় দুটি গ্রাফ খাতা ও তিনটি পেন্সিল কেনা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা ধরে নিলাম যে একটি গ্রাফ খাতার দাম এক্স টাকা আর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। ঠিক আছে, এবার দেখো একটি গ্রাফ খাতার দাম এক্স টাকা, তাহলে দুটি গ্রাফ খাতার দাম কত? টু এক্স টাকা।
ঠিক আছে। আচ্ছা, একটি পেন্সিলের দাম কত ধরেছি? ওয়াই টাকা। তাহলে 3টি পেন্সিলের দাম কত হবে? 3y টাকা। এবার দেখো বলেছে 16 টাকায় 2টি গ্রাফ খাতা এবং 3টি পেন্সিল কেনা হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল দাম যেটা 2টি গ্রাফ খাতা 3টি পেন্সিলের টোটাল দাম হচ্ছে 16 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 3y ইজ ইকাল টু 16। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখছি যে এইটাকে এবার আমরা কিভাবে গ্রাফে প্রকাশ করব। তো দেখো কি ছিল? 2x প্লাস 3y ইজ ইকাল টু 16। ঠিক আছে। আচ্ছা, গ্রাফে প্রকাশ করার আগে আমাদেরকে x আর y এর মানগুলো বার করতে হবে। ঠিক আছে। তো দেখো ফার্স্টে লিখবো 3y ইজ ইকাল টু 16 মাইনাস 2x। y ইজ ইকাল টু তাহলে কত? 16 মাইনাস 2x ডিভাইডেড বাই 3। এবার এখানে x এর মান বসাবো আর y এর মান বার করবো। যদি x এর মান 0 হয়, আচ্ছা 0 হবে না, তার কারণ হচ্ছে যে ওখানে আমাদের মানে দুটো গ্রাফ খাতার দাম ছিল। ঠিক আছে, গ্রাফ খাতার দাম x। তাহলে আমরা ফার্স্টে ধরে নিলাম 1। তাহলে 1 বসালে কত আসছে? 14/3। এবার x এর মান 2 বসাতাম, তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 16 থেকে 4 বাদ চলে যাবে, তাহলে 4 আসবে। ঠিক আছে। এরপরে x এর মান বসালাম 3, তাহলে কত পাবো? 10/3। এরপরে 4 বসালাম x এর মান। ঠিক আছে, তাহলে কত আসবে? 8/3। 5 বসাচ্ছি x এর মান, তাহলে কত পাবো? 6/3 মানে 2। এরপরে কত বসাচ্ছি? 6 বসাচ্ছি, তাহলে 6 বসালে কত পাবো? 4/3। 7 বসাচ্ছি, তাহলে কত পাবো? 2/3। 8 বসালে 0 এসে যাবে। ঠিক আছে। তাহলে এবার এই মানটাকে আমরা গ্রাফে কিভাবে প্রকাশ? আচ্ছা দেখো, এখানে একটা কথা বলি, যেহেতু এখানে গ্রাফ খাতা আর পেন্সিলের দাম আছে, তাই জন্য ওই দামগুলো কখনো নেগেটিভ হতে পারে না। যে কোনো জিনিসের দাম নেগেটিভ হতে পারে না, তাই জন্য আমরা সব পজিটিভে নিয়েছি। ঠিক আছে। কিন্তু যদি এখানে শুধু সমীকরণটা থাকতো, তাহলে দেখতাম যে এক্স আর ওয়াই এই দুটোর মান কিন্তু নেগেটিভে আসতো। ঠিক আছে। তো তখন আবার সরল রেখাটাও কিন্তু মানে বা আমরা যে মানে এখানে যেটা পাবো সেটা নেগেটিভ পজিটিভ সব মিলিয়েই থাকবে। ঠিক আছে। ফার্স্টে দেখো এটাকে কিভাবে লিখছি। 1 2 3 4 5 6 7। ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ও, এটা এক্স, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি তাহলে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তোমরা বাস্তব বাস্তব সংখ্যার ক্লাসে করেছো যে 4.66 কে কিভাবে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে হয়। তাহলে দেখো 4.66 মানে 4.5 এর থেকে একটু বেশি হবে, তার মানে ঠিক ধরো এই জায়গাটাতে হবে। আর এদিকে x এর মান কত আছে? 1। তাহলে এই জায়গাটাতে হবে বিন্দুটা। আর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে 1,4.66। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 2 আছে 4 আছে, 2 4, ঠিক এই জায়গাটাতে বিন্দুটা হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 আছে, x এর মান 3, আর এইদিকে 10/3, তার মানে কত হবে? 3.33। তাহলে 3.33 কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে হবে। আর এইদিকে এই মানও 3 আছে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 বসাচ্ছি, 4 আর এদিকে কত আছে 8/3, তার মানে 2.66, 4 আর 2.66 মানে ঠিক এই জায়গাটাতে হবে, এইরকম জায়গাটাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5 যদি বসাই তাহলে এর মান আসবে 2, 5,2। যদি 6 বসাই তাহলে 4/3, তার মানে কত 1.33, তাহলে 1.33 মানে ঠিক এইরকম জায়গাটাতে হবে। আর এর মান 6, তার মানে কোথায় পাচ্ছি, ঠিক এইরকম জায়গাটাতে পাচ্ছি, 6 কমা দিয়ে 1.33 বা 4/3ও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, 7 বসালে 2/3, 2/3 মানে কত 0.66, তার মানে কোথায় হবে, ঠিক এরকম জায়গাটাতে হবে, 7 আর ঠিক এরকম জায়গাটাতে হবে। আর এই বিন্দুটা কত 7 কমা দিয়ে 2/3, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা বিন্দুকে মিলিয়ে একটা রেখা পাচ্ছি, সরলরেখা পাচ্ছি, ঠিক আছে। আর চেষ্টা করবে যেন প্রত্যেকটা বিন্দু লাইনে আসে, যদি একটা আধটা বিন্দু একটু এদিক ওদিক হয় তাহলে সেটা কনসিডার করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এটা নাম দিয়ে দিলাম এ বি, ঠিক আছে। এ বি সরলরেখা পেলাম। এবার এ বি সরলরেখার ওপরে যতগুলো বিন্দু আছে সব বিন্দুগুলোই এই সমীকরণটাকে সিদ্ধ করে বা স্যাটিসফাই করছে, ঠিক আছে। তাহলে এই বিন্দুগুলো, এই সরলরেখার উপর যতগুলো বিন্দু থাকবে সবকটা বিন্দুই এই সরলরেখাটা, এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর ধরো আরেকটা সমীকরণ আছে, ঠিক আছে। ধরো আরেকটা সমীকরণ, আছে 5x + 4y = 33, ঠিক আছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি কি, আবার সেম ভাবে x আর y এর মান বার করব। ঠিক আছে, তাহলে x এর মান বসাই, 1 বসালাম, তাহলে কি পাচ্ছি 7। 2 বসালাম, তাহলে কি পাচ্ছি 23/4। 3 বসালাম, তাহলে কি পাচ্ছি 15 বাদ যাবে, 15/4 মানে 9/2। আচ্ছা, এরপরে ধরো 4 বসালাম, তাহলে 13/4। 5 বসালাম, তাহলে হচ্ছে যে 25 মানে 2 পাবো। আচ্ছা, এরপরে আবার বসাচ্ছি, 6 বসাচ্ছি, তাহলে কত পাচ্ছি 3/4। 7 বসাচ্ছি, তাহলে নেগেটিভ চলে আসবে, ঠিক আছে। তাহলে আর এই মানটা নিলাম না।
দেখো আমরা হচ্ছে যে আগের যে সমীকরণটা ছিল এই 2x + 3y = 16, ওটা থেকে আমরা গ্রাফে প্রকাশ করার পর আমরা পেয়েছিলাম AB সরলরেখা। আর 5x + 4y = 33 টাকে যখন আমরা গ্রাফে প্রকাশ করছি তখন পাচ্ছি CD সরলরেখা, এবং এই দুটো সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে, তাই জন্য এই দুটো সমীকরণকে বলা হয় সহ সমীকরণ, কারণ এদের দুজনের একটা সাধারণ মান আছে। ঠিক আছে, সাধারণ মান আছে, যার জন্য এই দুটোকে বলা হয় সহ সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো, যদি কোনো সমীকরণ থাকে y + 7 = 0, তাহলে এটাকে আমরা কিভাবে গ্রাফে প্রকাশ করব? তাহলে দেখো y কি -7, আমরা এরকম লিখতে পারি y + 0 × x = -7। ঠিক আছে, এবার x এর মান পুট করছি। x এর মান যদি 1 হয় y এর মান -7, x এর মান যদি 2 হয় y এর মান -7, x এর মান যদি 3 হয় y এর মান -7। তাহলে x এর যাই মান বসাই না কেন y এর মান -7ই আসবে। তাহলে এবার এটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করবো দেখো। ঠিক আছে, x এর মান যখন 1 তখন y এর মান কত? -7। ঠিক আছে, যখন x এর মান 1 তখন y এর মান -7, তার মানে এইখানে যখন x এর মান 2 তখন y এর মান -1, -7, তার মানে ঠিক এই তাহলে এটা ঠিক এই জায়গাটাতে হবে 2, -7। 3 বসালে 3, -7। 4 বসালে এই জায়গাতে হবে 4, -7। ঠিক আছে, তাহলে আমরা যে সরল রেখাটা পাবো সেটা কিরকম দেখতে হবে? সেটা সেটা এইরকম দেখতে হবে, যেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালে সমান্তরালে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা এরকম থাকতো সমীকরণটা x + 3 = 0, তাহলে কি পেতাম? তাহলে x সমান -3, এটাকে কি লিখতে পারতাম? x + 0 মানে 0 × y = -3। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে x এর মান যদি আমরা মানে এখানে আমরা y এর মান বসাবো, y এর মান যদি 1 বসাই তাহলেও x এর মান -3 থাকবে, y এর মান যদি 2 বসাই তাহলেও x এর মান -3 থাকবে, y এর মান যদি 3 বসাই তাহলেও x এর মান -3 থাকবে। তাহলে এবার এটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করব দেখো। y এর মান যখন 1 তখন x এর মান -3। ঠিক আছে, y এর মান যখন 1 তখন x এর মান -3, তার মানে এই জায়গাটাতে অবস্থিত। y এর মান যখন 2 তখন x এর মান -3, তার মানে এই জায়গাটাতে অবস্থিত। y এর মান যখন 3 তখন x এর মান -3। তাহলে আমরা কি সমীকরণ মানে কিরকম ধরনের সরলরেখা পাচ্ছি? দেখো, এই সরলরেখা পাবো। তাহলে যে সরলরেখাটা পাচ্ছি সেটা কি? y অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, y অক্ষের সাথে সমান্তরাল, তার মানে যদি
y প্লাস 7 এই ধরনের সমীকরণ থাকে, y প্লাস 7 ইজিক্যাল টু 0, মানে যেখানে x এর কোনো মানের দরকার নেই, মানে x এর মান মানে যা খুশি হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণের যে গ্রাফটা পাবো সেটা হবে x অক্ষের সাথে সমান্তরাল। আর যখন হচ্ছে যে x দিয়ে থাকবে এবং y এর কোনো ভ্যালু থাকবে না, বা y এর ভ্যালু যাই বসাই না কেন x এর মান সেম আসবে, তখন আমরা যে সমীকরণটা পাবো সেটা হবে y অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো, যদি x ইজিক্যাল টু 0 একটা সমীকরণ থাকে, তাহলে এটাকে যদি আমরা গ্রাফে প্রকাশ করি কি পাবো? দেখো, আমরা লিখতে পারি x প্লাস 0 ইন্টু ওয়াই, তার মানে 0ই হয়ে যাবে এটা। তাহলে হচ্ছে যে এবার এখান থেকে আমরা x আর y এর ভ্যালু পুট করে দেখে নিচ্ছি কি পাবো। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু যদি 0 পুট করি, x এর ভ্যালু 0, y এর ভ্যালু যদি 1 পুট করি, x এর ভ্যালু 0, y এর ভ্যালু যদি 2 পুট করি তাহলেও x এর ভ্যালু 0, 3 পুট করলেও 0, 4 পুট করলেও 0। ঠিক আছে, তাহলে যাই পুট করি না কেন 0ই পাবো। এবার দেখো কি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 0, 0 0। ঠিক আছে, y এর ভ্যালু 1, ঠিক আছে, y এর ভ্যালু যখন 1 তখন x এর ভ্যালু 0। ঠিক আছে, y এর ভ্যালু যখন 2 তখন x এর ভ্যালু 0, তার মানে এইখানটাতে y এর ভ্যালু যখন 3 তখন x এর ভ্যালু 0, y এর ভ্যালু যখন 4 তখনও x এর ভ্যালু 0। তার মানে x ইজিক্যাল টু 0 যে সমীকরণটা আছে এটার লেখচিত্র কি? y অক্ষ। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে যদি আমরা y ইজিক্যাল টু 0 বার করি কি পাবো? y ইজিক্যাল টু 0 যখন হবে, দেখো y প্লাস 0 পয়েন্ট মানে 0 ইন্টু এক্স ইজিক্যাল টু 0 লিখতে পারি। তাহলে এবার এখানে x আর y এর ভ্যালু নিই, x এর ভ্যালু যদি বসাই 0, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 0ই থাকছে, 4 0। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা যখন গ্রাফে প্রকাশ করব দেখো কি পাবো? x এর ভ্যালু 0 0, মানে এটাই। আচ্ছা, x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু 0, তার মানে এই পয়েন্টটা। x এর ভ্যালু যখন 2 তখন y এর ভ্যালু 0, x এর ভ্যালু যখন 3 তখন 3 0, 4 5 যাই বসাই সবই 0 পাবো y এর ভ্যালু। তাহলে y ইজিক্যাল টু 0 এই সমীকরণটার লেখচিত্র কি হবে? x অক্ষ। ঠিক আছে, দেখো একটা অঙ্ক নিলাম, 7x প্লাস 6y ইজিক্যাল টু 42 সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে। আর লেখচিত্র এবং অক্ষ দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আর অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করবো। তাহলে ফার্স্টে আমরা কি লিখবো? ফার্স্টে আমরা সমীকরণটা লিখবো। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে y এর ভ্যালুটা বার করব, 42 মাইনাস 7x, আর y ইজিক্যাল টু কত হবে? 42 মাইনাস 7x ডিভাইডেড বাই 6। আচ্ছা, এরপরে দেখো x আর y এর ভ্যালু নিচ্ছি। যদি x এর ভ্যালু 0 হয় তাহলে কি পাবো? 7। যদি x এর ভ্যালু 1 হয় তাহলে কত পাবো? 35/6। যদি x এর ভ্যালু 2 নিই তাহলে কত পাবো? 14 14 2 28
28/6, তার মানে হচ্ছে যে 14/3। আবার দেখো যদি x এর ভ্যালু 3 নিই তাহলে কত পাবো? 7/2। যদি y এর ভ্যালু 4 নিই তাহলে কত পাবো? 14/6, তার মানে 7/2। ফোর নিলে 7/3 পেলাম। আচ্ছা 5 নিলে কত পাবো? 7/6। ঠিক আছে, আর এরপরে যদি আমরা নিই 6 যদি নিই তাহলে কত পাবো? 0। ঠিক আছে, দেখো এবার এটাকে আমরা যদি গ্রাফে প্লট করি কি পাচ্ছি দেখো। ঠিক আছে, দেখো আমরা এই মানগুলো পেয়ে গেছি, এবার এই মানগুলোকে পুট করবো। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 7, তার মানে এইখানে হবে। আচ্ছা, এরপরে 1 আর 5.8, তাহলে 5.8 কোথায় হবে? y এর ভ্যালু 5.8 মানে এই জায়গাটাতে হবে, আর এটা হচ্ছে 1, তার মানে এই জায়গাটাতে। ঠিক আছে, তারপরে 2 আর 4.66, 2 আর 4.66 মানে ঠিক এইরকম জায়গাটাতে হবে। 3 আর 3.5, তার মানে 3 আর 3.5 ঠিক এইরকম জায়গাটাতে হবে। 4 আর 2.33, 4 আর 2.33 মানে এরকম জায়গাটাতে হবে। 5 আর 1.6, 1.16, 5 আর 1.16 মানে ঠিক এরকম জায়গাটাতে হবে। আর 6 হলে 0, x এর ভ্যালু 6, 0। ঠিক আছে, এবার দেখো আমরা তাহলে কি পাচ্ছি, আমরা এরকম একটা সরলরেখা পাচ্ছি। নাম দিয়ে দিলাম এখানে এ আর বি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, সমীকরণের লেখচিত্র, লেখচিত্র অঙ্কন হয়ে গেছে। এবার লেখচিত্র আর অক্ষ দ্বারা, মানে লেখচিত্র মানে কি এই সরল রেখাটা, আর অক্ষ দ্বারা মানে y অক্ষ আর x অক্ষ দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রফল কি? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো এখানে ভূমি কি আছে, এইটা ত্রিভুজ এ ও বি। ঠিক আছে, এবার এ ও বি এর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এই y এর মানটা, তার মানে এটা কত আছে? 7 ইউনিট আছে। আর এইদিকে ভূমিটা কত আছে? 6 ইউনিট আছে। তাহলে হাফ ইন্টু ভূমি মানে 6 আর উচ্চতা 7, তাহলে 21 সেন্টিমিটার স্কোয়ার, মানে একক স্কোয়ার, ইউনিট স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে লেখচিত্রের ছেদিতাংশের দৈর্ঘ্য নির্ণয়। আচ্ছা, ছেদিতাংশ মানে কি? এইখানটাতে হচ্ছে যে অক্ষদ্বয় দ্বারা লেখচিত্রের ছেদিতাংশ, মানে অক্ষদ্বয় মানে এইখানে অক্ষটাকে ছেদ করেছে এই লেখচিত্রটা, আর এইখানে এক্স অক্ষকে ছেদ করেছে, তার মানে এই দুটোর মধ্যেকার দূরত্ব বার করতে হবে। তার মানে আমাদেরকে এ আর বি এই ডিস্টেন্সটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এ আর বি এর ডিস্টেন্স কিভাবে বার করবো? দেখো এই ত্রিভুজটা এ ও বি, এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে তার হচ্ছে যে অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এ বি এর স্কোয়ার সমান আমরা কি পাবো? এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এবার এ ওর মান কত আছে? এ ওর মান আছে 7, তার মানে 7 এর হোল স্কোয়ার প্লাস ও বি 6 এর হোল স্কোয়ার, 49 প্লাস 36, তার মানে কত পাচ্ছি?
হিসাব করার পর 85, তার মানে এ বি এর দৈর্ঘ্য কত, ছেদিতাংশের দৈর্ঘ্য √85 একক। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আজকে এই পর্যন্তই, অনুশীলনীটা পরের দিনে হবে। ঠিক আছে, চলো।